শুরু করছি বাংলা বলছে। এসআইআর এর যে হিয়ারিং এর যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল, হিয়ারিং পর্ব শুরু হয়ে গেল এবং আজকে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বয়স্ক অশীতিপর মানুষ তারাও কোনো রকমে এই হিয়ারিং এ হাজিরা দিতে যাচ্ছেন। এই হিয়ারিং নিয়ে অনেক বিভ্রান্তিরও সৃষ্টি হয়েছে, এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আজ তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যান। এরই মধ্যে আজকে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিলেন যে 31শে ডিসেম্বর তিনি প্রতিনিধি দল নিয়ে নিজে যাবেন জাতীয় নির্বাচন কমিশনের দফতরে এবং সেখানে গিয়ে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যে সমস্ত নাম, যে 1,36,00,000 নাম সন্দেহজনক বলে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, সেই সম্পর্কে নির্দিষ্ট ডেটা প্রকাশের দাবি শুধু নয়, তার ডেডলাইন বেঁধে দেবেন এবং যদি সেই ডেটা প্রকাশ না করা হয় তাহলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার প্রশ্ন যে অন্য আরও যে 11টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে এই এসআইআর চলছে সেখানের যে পার্সেন্টেজ, অর্থাৎ প্রাথমিক দফায় এখানে যেমন 58,20,000 নাম বাদ গেছে, সেখানে যে বাদ যাওয়ার পার্সেন্টেজ তার থেকে সবচেয়ে, তার সঙ্গে তুলনা করলে সবচেয়ে কম নাম বাদ গেছে এই বাংলায়। তা সত্ত্বেও শুধুমাত্র বাংলার ক্ষেত্রে কেন মাইক্রো অবজারভার, এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো। শুরুতে আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ইলেকশন কমিশনের অফিসে যাচ্ছেন 31শে ডিসেম্বর এবং ডেডলাইন বেঁধে দেওয়ার কথা বললেন। যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেটা সেটা রিলিজ না করে নির্বাচন কমিশন তাহলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, একটা হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করেছে। লুক অ্যাট দ্য কম্পিটেন্সি অফ ইলেকশন কমিশন। 16 তারিখ ড্রাফট রোল রিলিজ হয়েছে আর 16 তারিখে ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আমি জানতে চাই ইলেকশন কমিশন হয়েছে কোন জাদুকাঠির বেসিসে, যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি, যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো 29 জন আত্মহত্যা করলো। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে, একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে। আপনি নামগুলো প্রকাশ করুন। এই 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আপনারা দিয়েছেন সেই লিস্টটাকে দেবে। ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনি কি কারণে লুকাচ্ছেন? বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে। আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। কোন সফটওয়্যার রান করা হয়েছে, কাকে দিয়ে করা হয়েছে? আমার কাছে তো স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না বলে একজন ভদ্রমহিলা রয়েছে, তার ভূমিকা কি? কার অঙ্গুলি হেলনে তিনি কাজ করছেন দিল্লিতে? তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে, আমরা সুপ্রিম কোর্টে জমা দেব। তিনি মেনে নিচ্ছেন যে সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে। তা আপনি লিস্ট লিস্ট করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো কাউকে প্রোটেক্ট করছে না, আপনার লিস্ট লিস্ট করতে অসুবিধা কোথায়? আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে কৃষাণু মিত্র, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত এবং কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী। আমি প্রীতমকে দিয়ে শুরু করব। প্রীতম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে 31শে ডিসেম্বর তিনি নিজে প্রতিনিধি দল নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন এবং সেখানে গিয়ে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি 1,36,00,000 যাদের সন্দেহভাজনের তালিকায় ফেলা হচ্ছে, এই 1,36,00,000 যে তালিকা, সেই তালিকা এবং কেন সন্দেহ, কেন কোন ভোটার সন্দেহজনক, কেন তিনি সন্দেহজনক, এই সমস্ত ডিটেলস
সেটা রিলিজ করার রীতিমতো ডেডলাইন বেঁধে দেবেন, এবং যদি সেটা রিলিজ করা না হয় তাহলে নির্বাচন কমিশন ঘেরাও হবে। এবং সীমা খান্নার নাম করে, সীমা খান্না, আমরা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে দেখলাম যে সীমা খান্নার ডিজিআইটি, সেই সীমা খান্নার নাম করে বলছেন যে সীমা খান্নার স্ক্রিনশট রয়েছে যেখানে তিনি মেনে নিয়েছেন যে কম্পিউটারের ভুলে কিছু ডিসক্রিপেন্সি হয়েছে এবং সেটা তারা সুপ্রিম কোর্টে জমা দেবে। ওনাকে তো জবাব দেওয়া উচিত, 8.5 লাখ ভোটে বহু ভোটে যে জিতলেন সেই আজিজ আফতাবের কল্যাণে, সেটা কিভাবে জিতলেন। এবং যখন ইলেকশন পিটিশন হয়েছে বারবার ডেট পাওয়ার পরে, যখনই ডেট হয় তখনই নয় আমেরিকা, নয় লন্ডন, নয় কোথাও থাকতে পারেন না, কেন গিয়ে হাইকোর্টে জবাব দিচ্ছেন না, তো সেটার জবাব উনি দেবেন। আজকে সীমা খান্নার হিসাবে উনি বলছেন একজন ভদ্রমহিলা, একজন ফিমেলকে শেমিং করছেন এই অভিষেক ব্যানার্জি, যেই ভদ্রমহিলা আইআইটি দিল্লি থেকে আপনার প্রত্যেকটা জায়গা থেকে পিএইচডি করে আছে, ডক্টরেট, উনি একটা এত বড় জায়গায় কাজ করছেন। একজন ভদ্রলোক কে বলছেন, যিনি ভুয়ো ডিগ্রি আইআইপিএম, যেটা কোনো হদিশই নেই, ভুয়ো এমবিএ, ভুয়ো বিবিএ, তার সেই সম্বন্ধে কথা বলছেন। না, লজিক বলছি একটা রাজীব কুমার, বিনীত গোয়েল, মনোজ পান্থ, রাজীবা সিনহা, তাদের যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যদি কোনো প্রশ্ন তোলা যায় বা তোলা যায় না, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজীব কুমার নিয়ে তোমরা কোনো প্রশ্ন, তোমাদের যে কোনো নেতা তারা যেভাবে প্রশ্ন তোলেন, তাহলে সেই লজিকে তাদের নিয়ে প্রশ্ন তোলা যায় না। আমি বলছি দিদি, আজকে ধরুন এই যে কে প্রশ্ন তুলছে, যার নিজস্ব ইলেকশন পিটিশন চলছে, বারবার ডেট দেওয়ার সত্ত্বেও উনি হাইকোর্টে যাচ্ছেন না। কবে এটা হয়েছে একটু বলবে, যে কবে ওনাকে ডেট দেওয়া হয়েছিল উনি জানেন? কয়েকদিন আগে, আমি ডেটটা এক্স্যাক্টলি তোমাকে বলতে পারছি না, জাস্ট মানে 7-10 দিন হবে হাইকোর্টের ডেট ছিল, উনি সেদিনকে বিদেশে ছিলেন। যখন ডেট পড়ে তখন উনি বিদেশে যান, আজকে দেখে হচ্ছে না, আমরা দেখে যাচ্ছি বারবার। তো এটা হচ্ছে উনিও জবাব দেবেন কি কেন ফলতাতে টিভির ক্যামেরা বা আপনার ইলেকশন কমিশনের ক্যামেরাগুলো ঘুরিয়ে দিয়েছিল, কারা ওই তখন কাজটা পেয়েছিল, সেটা এখন চলে যাওয়ার পর তারপর তৃণমূল কংগ্রেস অনেক আন্দোলন করবে, অনেক কথা বলেছিল, এরকমই প্রেস কনফারেন্সের আগে আমি দেখেছিলাম, কিন্তু তার কোনো লাভ হবে না। এবার ধরুন এই যে উনি যে এইসব কথা বলছেন, ওনার যদি অসুবিধা হয়, কোথায় যাওয়ার কথা? যাওয়ার কথা তো সুপ্রিম কোর্টে যাবে, কোর্টে গিয়ে বলবে যে স্ক্রিনশট জমা দিক না। আরে এর আগে তো কতবার জমা দিয়েছে, এর আগে বিহার থেকে শুরু করে, শুধু তো এসআইআরটা শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে এরকম তো নয়, ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও হচ্ছে। আজকে অনেক জায়গাতে অনেক নাম বাদ গেছে, এবং যারা নাম বাদ গেছে আজকে দিদি তুমি বলো, যদি ধর আমার নাম বা কিষাণ ওখানে বসে, কিষাণের নাম বাদ যায় তো কি করবে উনি? তার জন্য কি অভিষেক ব্যানার্জি প্রেস কনফারেন্স করবে? উনি তো সবার আগে ইলেকশন কমিশনের কাছে যাবে, দাদার নাম বাকি তাহলে ইলেকশন কমিশনের কাছে। একটা লোক গেছে, এই 58 লাখের মধ্যে যারা তোমার এসডিডি যারা বাদ গেছে, যারা ডেট বা স্থানান্তরিত, তারা কেউ গিয়ে ইলেকশন কমিশনে বলেছে? আর যদি যা ইলেকশন কমিশনে করবে, ওনার কি মাথাব্যথা? আসলে উনি ভয় পেয়ে গেছেন। তাই এর আগে আমরা দেখেছি যে এইসব ভুয়ো ভোটদের নিয়ে বিভিন্ন রকম লোকাল ইলেকশনে 99.3% ভোটে এরা জিততো, সেগুলো আজকে ধরা পড়ে। আমি কিষাণের কাছে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এই প্রসঙ্গে, সীমা খান্না প্রসঙ্গে। অভিষেক বলছে যে কমিশনের লোক সীমা খান্না, ওনার চ্যাট ওনার কাছে আছে, কাদের অঙ্গুলি হয়ে কাজ করছে কমিশন সেটা স্পষ্টতা। দেখুন ওইসব চ্যাট ফ্যাট দিয়ে কিছু হয় না, ওরকম অনেক চ্যাট আমরা বের করে দিতে পারি। আমরা তো চ্যাট কোথায়, আমরা তো চেক দিয়েছি, ওনার স্ত্রীর অ্যাকাউন্টে দেওয়া চেক মেনেছেন উনি, বলুন না ওনার স্ত্রীর অ্যাকাউন্ট কিনা ওটা, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, কিসের টাকা ছিল সেই টাকাটা? কৃষাণুর কাছে আসবো, যে কৃষাণু একদম সীমা খান্নার নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রশ্ন তুলেছেন। শুধু না, তিনি বলছেন যে স্ক্রিনশট রয়েছে, চ্যাটের স্ক্রিনশট রয়েছে, এবং সেই স্ক্রিনশট সেটা সুপ্রিম কোর্টে তারা জমা দেবেন। তুমি শুনলে প্রীতম তার রিয়াকশন, তুমি শুনলে সুকান্ত মজুমদারের রিয়াকশন। না, প্রথম কথা হচ্ছে সীমা খান্না কোনো কল্পিত নাম নয়, তার অস্তিত্ব আছেন এবং এটা আজকে প্রমাণিত। এবং তিনি খান কি খান না, খেলে কত খান, কার থেকে খান, সেটা দিনে দিনে প্রমাণিত হবে। যদি এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে অবধি যেতে আমাদের বাধ্য করে নির্বাচন কমিশন, যদি তাদের ভুল ত্রুটি আগেই মেনে নেয়, তাহলে এই ব্যাপারটা সেই দিকে গড়াবে না। এখন ব্যাপারটা হলো যে প্রীতম অনেকগুলো কথা বলল, মিথ্যে কথা বলল, কিন্তু তাও তার মধ্যে একটা কথা সার হচ্ছে যে আরে বাবা, মানুষ সঠিক হোক বা বেঠিক রোলে থাকুক, মানুষকে তো যদি তুমি সন্দেহ হয় বা তার রোলে নাম না থাকে, তাহলে তো তাকে সেটা জানাতে হবে। সেই অধিকারটা তো এসআইআর, ভারতের সংবিধান, সুপ্রিম কোর্ট প্রদত্ত সবাই দিয়েছে, তো যে তাকে তো জানাতে হবে। 1,36,000 কে, কারা, এই তালিকাটা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। 1,36,000 কে, কোন জেলায়,
কোন তাদের ইলেকটোরাল রোলে নাম আছে, কোন কনস্টিটিউয়েন্সিতে, এটা তো ইলেকশন কমিশন জানায়নি। তার মানে লোকাবার ব্যাপার হচ্ছে, লোকানোর এখন মানে পন্থা অবলম্বন করা হচ্ছে, যেটা ন্যায় এবং সংবিধান দুটোরই পরিপন্থী, তার বিরোধী। এখন আসি যে মানে কে কার অভিযোগ করতে পারে। আরে বাবা, ডায়মন্ড হারবারের যে ইলেকশনের কথা ওরা বলছে, সেটা তো ভারতের নির্বাচন কমিশন সেটাকে স্বীকৃতি দিয়েছে। সেটাতে 8.5 লক্ষ নাকি ভুয়ো ভোটার, কে বলছে? বিজেপি। নির্বাচন কমিশন কি বলছে? না বলছে না। সুপ্রিম কোর্ট কি বলছে? বলছে না। কোনো কোর্ট কি বলছে? বলছে না। বিজেপি অভিযোগ করছে, অভিযোগটা করার সাথে সাথেই মিথ্যে প্রমাণিত হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন বলছে না, সঠিক ভোট হয়েছে। ওরা কি ছিল? নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিল, আরটিআই হয়েছিল, নির্বাচন কমিশন বলছে না, একদম সঠিক ভোট হয়েছে। এবং অভিষেক ব্যানার্জি তো 1 নম্বর নয়। যদি ভোটের মার্জিন নম্বরে হয়, তাহলে শিবরাজ সিং চৌহান বলুক এত মার্জিনে কি করে শিবরাজ সিং চৌহান জিতলো, বা কংগ্রেসের একজন জিতেছে আসামে, কি কত মার্জিনে জিতেছে। এখন বিষয়টা হচ্ছে বিজেপি তার খেলাতে গেমেই ধরা পড়ে গেছে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম আজকে বিভিন্ন রাজ্যতে হচ্ছে এসআইআর, কোথায় কত মানুষের যে খসড়া তালিকাতে যাদের নাম উঠছে না, তার পার্সেন্টেজ কোন রাজ্যে কত, সেটাও আজকে আমার নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। গুজরাটে কত, উত্তরপ্রদেশে কত, তামিলনাড়ুতে কত, বাংলাতে কত। এবং সব থেকে বড় কথা, যেই নিয়ে যে এসআইআর এর কথা বারবার বিজেপি নেতারা বলছিল, সেটা হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশ, বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাহলে রোহিঙ্গাদের যে ঢুকবে, সেই মায়ানমার থেকে ভারতে ঢোকার যে 4টা রাজ্য, সেই 4টা রাজ্যতে এসআইআর হচ্ছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় 27শে অক্টোবর এসআইআর ঘোষণার পরের যে প্রেস কনফারেন্স, পরের দিন যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানেও বলেছেন, আজকেও বলেছেন। আমি আসলে সৈকতের কাছে আমি আরেকটা লাস্ট বলি, একটা বলি। এক এক করে না, প্রথমে সবাই একবার করে বলবো। বাংলাদেশের সাথে বর্ডার পশ্চিম বাংলার সাথে সাথে আরো দিদি, 3টে রাজ্যের আছে, এক সেকেন্ড, ত্রিপুরা no, আছে, one line, মেঘালয় আমি আছে, আসবো, আসামে এক আছে। সেকেন্ড। তাহলে ত্রিপুরা বলছি, মেঘালয়তে লিস্টটা কোথায় আছে বলুন। আসামেও খুব নাম কেউ আছে। কৃষাণু, এক সেকেন্ড, কৃষাণু, লিস্টটা কৃষাণু, কোথায় আছে? না, দিস ইজ নট ডান। সৈকত, প্রথমত কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেছেন, নির্বাচন কমিশন তার পাল্টা কোনো উত্তর দেয় কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম। আমরা পরিষ্কারভাবে বলছি, গোটা দেশে বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, আমরা চাই স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হোক। কিন্তু রোহিঙ্গা মুসলমান তাড়ানোর নাম করে এই রাজ্যের মাটিতে সবচাইতে বেশি এফেক্টেড হচ্ছে মতুয়ারা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মানুষেরা, এবং 40 জন ভারত সেবাশ্রম সঙ্গে সাধু, তারাও শুনছি নাকি এই তালিকা থেকে নাম বাদ চলে গেছে। তাহলে মুসলমান রোহিঙ্গার নাম করে মতুয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আর সাধু সন্তদের বাদ দেওয়া হবে, এইটা বাংলার বুকে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা আমরা মনে করি এটা বিজেপির চালাকি বাংলার মানুষের সামনে ধরা পড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি এত কথা বলছে, আমরাও তো একমত, ডায়মন্ড হারবার মডেলে যেভাবে ছাপ্পা ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু দাদা, একটা কথা বারে বারে আমরা প্রশ্ন করি আপনাদের সামনে, আপনাদের দলের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি ক্যান্ডিডেট ছিলেন, তাকে আপনারা কেন দলে সাইডলাইন করে দিয়েছিলেন? কেন তিনি যখন রাস্তায় নেমে প্রতিবাদ করে বললেন সব ছাপ্পা চলছে, এতগুলো বুথে পুনর্নির্বাচন চাই, নির্বাচন কমিশন যখন একটা বুথেও পুনর্নির্বাচনের কোনো কথা রাখলো না, তখন আপনারা বিজেপি চুপ করে বসেছিলেন কেন? নাকি গোটা দেশের বুকে আপনারা যে মডেলে ভোট করতে যান, যেখানে কখনো ব্রাজিলিয়ান, কখনো কেরালার বুক থেকে হরিয়ানা, হরিয়ানার বুক থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে বাংলা, এই যে মডেল আপনারা আমদানি করছেন, সেই মডেল কি তার যে বৃহত্তর পরিকল্পনা, তারই কি একটা ক্ষুদ্র অংশ? আমি এর উত্তর নেব প্রীতমের কাছে, তার আগে চন্দনদার কাছে যাব। চন্দনদা, আমরা জাস্ট কয়েক মাস আগেই দেখেছি যে বিহারে একদম নির্বাচনের মুখে, একদম বাংলার মতো নির্বাচনের মুখে সেখানে এসআইআর হয়েছে। বিহার নির্বাচনে আপনাদের ভরাডুবির পর আপনারা সুর তুলেছেন যে ওখানে ভোট চুরি হয়েছে। এর আগে আমরা দেখেছি যে আপনারা হরিয়ানা থেকে শুরু করে, কর্ণাটক থেকে শুরু করে একাধিক জায়গা, নির্দিষ্ট মহারাষ্ট্র থেকে শুরু করে একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট চুরির তথ্য দাবি করেছেন রাহুল গান্ধী, এবং পিপিটি প্রেজেন্টেশন দিয়ে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সন্দেহভাজন 1,36,00,000, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে বলে ইলেকশন কমিশন বলছে, তাদের ডেটা রিলিজ করার জন্য যে প্রেশার, অর্থাৎ খসড়া তালিকা বেরিয়ে গেছে, ফাইনাল লিস্ট বেরোনো অবধি ওয়েট নয়, ইলেকশন অবধি ওয়েট নয়, তার আগে প্রতিটি কেস ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে আন্দোলনে শান দিচ্ছে, কোথাও কি আপনার মনে হয় যে বিহারেও এটাই করা উচিত ছিল? দেখো, আমি তোমাকে একেবারে শুরুতে বলি, তুমি যে প্রশ্নটা করলে তার 3টে ভার্টিক্যাল। একেবারে শুরুতে প্রথম ভার্টিক্যালটাই হচ্ছে যে ইলেকশন বাউন্ড স্টেটের জেনারেল প্রোটোকল 2005-এও আমরা প্রমাণ পেয়েছি মহারাষ্ট্র এবং অরুণাচলে, সেইখানে এসআইআর বা আইআর কখনো, মানে ইভেন ইন্টেন্সিভ রিভিশন কখনো করা হয় না। তার কারণ এটা ভোটে প্রভাব ফেলে, এটাকে অ্যাভয়েড করবার জন্য, স্বচ্ছতা আনবার জন্য ইসিআই এটা করেনি।
দ্বিতীয় ভার্টিক্যালের প্রশ্নটা হচ্ছে বিহার ইজ দ্য ফার্স্ট স্টেট ইলেকশন বাউন্ড হওয়ার পরে সেই রুলটাকে ভায়োলেট করেছে, এবং বিহার শুধু ভায়োলেশন না, তুমি শুধু কংগ্রেস বলে না, কংগ্রেস সহ বিহারেও তো যখন খসড়া তালিকা বেরিয়েছিল Exactly, আমি তো সেখানে তারপরে আছি। যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি ইত্যাদির যে Absolutely. প্রসঙ্গ ছিল, সেই সময় দাঁড়িয়ে আপনাদের এই স্টান্সটা দেখা গেছে। stance টা আমি আজকে তোমাকে তৃণমূল এইখানেই কংগ্রেস যে বলছি। স্টান্সটা আমি ঠিক এইখানেই বলছি তোমাকে যে বিহার ছিল প্রথম ভায়োলেশন, এবং বিহার কিন্তু লার্নিং এক্সপিরিয়েন্স ফর অল দি অপোজিশন পার্টিস। খুব স্বাভাবিক, আমরা বারবার যেটা দেখিয়েছি স্বাধীনতার পরে কখনো কোনো অবস্থাতে, যদিও টেকনোলজিক্যাল ইম্প্রোভাইজেশন আরও পরে হয়েছে, তুমি দেখেছো কখনো কোনো বিরোধী দলনেতা, ইভেন স্টেটের কোনো বিরোধী দলনেতা কোনো স্বয়ংক্রিয় সংস্থা তার সততা নিয়ে প্রশ্ন তুলছেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করছেন উইথ এভিডেন্সিয়াল সাপোর্ট, উইথ এভিডেন্সিয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, ক্লিয়ারলি সেটা প্রীতম দিচ্ছেন। respond করতে আমি খুব সেখানে সংক্ষেপে। বারবার বলছি ওটা লার্নিং এক্সপিরিয়েন্স। আমি এখানে শেষ করি, বাস্তব চরিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে যেটা তুলছেন সেটা হচ্ছে ওনার সেকেন্ডারি এক্সপিরিয়েন্স, এটা কিন্তু ঘটনা। আমরা বারবার বলছি, এবং সেখানে বিহারে প্রমাণ হয়েছে 27 থেকে 900 ভোটের ব্যবধানে 75টা সিট হাতছাড়া হয়েছে, এবং কিভাবে কেন এই বেঙ্গল কিন্তু সেকেন্ডারি এক্সপিরিয়েন্স, এটা বুঝতে হবে যে আমরা প্রাইমারি এক্সপিরিয়েন্সের বেসিক ভায়োলেশনটা কিন্তু বিহার করে দিয়েছে, আর সেই প্রশ্নের সততার প্রশ্নটাকে আমরা সামনে রাখছি। সেক্ষেত্রেও কেউ ব্র্যাক করার জায়গা আছে, যে আমরা শুনে থাকি ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, কিন্তু আপনাদের ফেলিয়ার সেটা অন্য দল। আমরা এখনো জানি না যে তৃণমূল কংগ্রেস এখানে পরবর্তী নির্বাচনে সাকসেসফুল হবে কি হবে না, কিন্তু যদি সেই আপনার ফর্মুলাতে যদি যাই, অন্তত এই সাকসেসের ক্ষেত্রে যে সেখানে আপনাদের ফেলিয়ারের পিলারের না, উপর আমাদের অন্য failure- দল, অন্য যে রিজিনাল দল, তারা সাকসেস পেতে পেতে চলবে। অ্যাবসলিউটলি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে আমরা যেমন ওখানে সাপোর্ট করেছি, ওখানেও কিন্তু আমার একটা দোসর ছিল, মানে দোসরদের একটা দল ছিল, আমাদের ওখানে কিন্তু পার্টিসিপেশন ছিল, আরজেডির নেতৃত্বে ওখানে লড়া হয়েছে, আমরা জানি, আমরা চিফ মিনিস্টার প্রজেকশনে জানি। আমি বলছি অন দ্য হোলসাম ফেলিওর। তুমি শুধু তৃণমূল কংগ্রেসের একটা অপরচুনিটি, এই অপরচুনিটি তৃণমূল কংগ্রেসকে খুব নিতে সংক্ষেপে হবে, প্রীতমের- আমরা সমর্থন করছি, প্রীতমের আমরা তো কাছে- বারবার প্রীতম- বলছি বিহার এটা নিয়ে অনেক সমর্থন কথা করছি। বললো, যে তোমার বিহারের লিস্ট এর আগে এই লিস্টে অনেকবার দেখেছি, এই পাশে দেখবে আরজেডি আর কংগ্রেস মিলিয়ে তো সবার মোটামুটি বিএলটিএল অনেক ছিল, ওখানে তুমি দেখবে সব কটা জায়গায় 0-0-0, ওই কয়েকটা জায়গায় আপনার হয়েছে, আর মিথ্যে প্রমাণিত হয়ে গেছে নাকি আছে ইলেকশন দিদি এখনো বলবে না কিছু? বলছি তো হাসছে, ও তো বলেনি আচ্ছা, এখন। ও আচ্ছা, বলেন এটাকে বলছিল, যাই হোক। তো এগুলো প্রমাণিত শুধু আজকে দেখুন ইন্ডিজোটের কথা বলছে, কারণ সব জায়গায় হারতে কি বলবে। এই যে রাহুল গান্ধী, আমাকে কাগজ খুঁজে পাচ্ছি না, দেখাতাম, ওনার যেখানে সরকার টরকার আছে আর কি কর্ণাটকাতে, সেই সিইও ওনাকে চিঠি পাঠিয়েছে যে ভাই আপনি এসব মিথ্যা কথা বলছেন, আপনি লিখে টিকে আমাদেরকে দিন না। কোথায় আমরা- আমি কি এক বুঝতে সেকেন্ড, যাবো? চন্দন প্লিজ জানেন না? প্লিজ। আমি জানি না। কর্ণাটকা না, কিন্তু ইলেকশন কমিশন যে রাহুল গান্ধীকে ঢপ মারার একদম জন্য চিঠি দিয়ে চিঠি জানিয়েছেন, পাঠিয়েছেন, তার জন্য আজ অব্দি লিখিত কোনো কিছু বলেনি। এটা তো ইনফরমেশন, এটা তো তথ্য। তাই। রাহুল উনি গান্ধী জানেন যে না। নির্বাচন কমিশন চিঠি দিয়েছেন যে আপনার কাছে কোনো তথ্য প্রমাণ থাকলে সেটা নিয়ে আসুন, এটা তো তথ্য। সেই এটা তথ্য আপনি ডিনাই করতে প্রমাণটাই তো পারেন আমরা না। দিয়েছি এক PowerPoint সেকেন্ড, প্রীতম। presentation, সেটাই তো আমরা যাই হোক, বলেছি বারবার। ECI তো কোর্টে যেতে পারে। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ওদের লিখে দেবে না, তো না, লিখে না। দেবে না, কেন? লিখে দিতে PowerPoint presentation এর থেকে পুরো বড় কি একটা আছে? সম্প্রদায় আচ্ছা, বলতে দিন, দেখিয়েছিলেন, প্রীতম। কাগজ দেখাবো না, এখন কাগজ দেখিয়ে যাচ্ছে, এই একটার পর একটা। এগুলো সব করে ইলেকশন কমিশনের আপনার টুইটার খুলুন, আপনার ফেসবুক খুলুন, সব জায়গায় মিসলিড করছে রাহুল গান্ধী আপনাদের লোক, এটা লিডার অফ অপোজিশন কারণ- ভারতবর্ষের। কত বড় আমাদের দুর্ভাগ্য, কাকে মিসলিড মুরলীধর করছে? সেন- ভারতবর্ষের, মুরলীধর তোমার সেন ভারতবর্ষের একটা থেকে জায়গাকে, পেপারটা ভারতবর্ষের ইনস্টিটিউটকে মিসলিড করছে, না, না, এই এটা- মিসলিড এটা- করছে। এটা- কতবার এই যে এটা- দেখে PowerPoint নাও তুমি একটু presentation দেখে নাও দাদা, তোমার কাছে নেই তো, আরো বড় দেখে নাও, হবে দেখে নাও। PowerPoint আর কত আরো presentation জিরো না, live এটা দেখি। মাইনাস হয়ে যাবে। মোপিয়ারা live আরো দেখবে, দেখিয়েছে আরো দেখবে, PowerPoint আরো দেখবে, দাদা, presentation of আরো দেখো, রাহুল দেখো, গান্ধী। এগুলো দেখো, আমি একটা সেই জিনিস কথাই যেটা বলছি। ভুল মানে ভুল হয়। কাগজ কেউ সুতরাং- দেখাক না দেখাক, প্রীতম আজকে কাগজ না, দেখাচ্ছে। না, প্রচুর কাগজ প্রীতম এনেছে, কাগজ প্রীতম আজকে দেখাচ্ছে। কাগজ কাগজ দেখাচ্ছে। এবং এনার মিথ্যা কাগজ কাগজগুলো দেখাচ্ছে। ছোট্ট একটা এই দেখুন। বিরতি নেবো আজকে। প্রীতমের ছোট্ট একটা বিরতি নেবো, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন বাংলা। ফিরে এলাম বিরতির পর। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে মোট 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, যার মধ্যে উত্তরপ্রদেশের মতো রাজ্য, সেখানে এই এসআইআর এর ক্ষেত্রে যে ডোর টু ডোরের ক্ষেত্রে সেখানে এক্সটেনশন দেওয়া হয়েছে। কিন্তু তিনি তথ্য দিয়ে দাবি করছেন যে এই রাজ্যে খসড়া তালিকায় যে 58,20,000-এর মতো নাম বাদ গেছে, অন্য রাজ্যে এই সংখ্যাটা যে পার্সেন্টেজে আসে, সেই পার্সেন্টেজের তুলনায় বাংলায় এই পার্সেন্টেজটা সবচেয়ে কম। কিন্তু তা সত্ত্বেও কেন, এখানেই মাইক্রো অবজারভার শুনুন। পশ্চিমবঙ্গ জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি
তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। পার্সেন্টেজের নিরিখে যদি আমি দেখি তাহলে সব থেকে কম ডিলিশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে। তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। আমার প্রথম প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, তারা যদি এই লক্ষ্যে এসআইআর করে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রকৃতভাবে ভোটার তালিকায় সংশোধন করে এসআইআর যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করে ভোটার লিস্ট ক্লিন করা, তাহলে 58,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের গুজরাটে পাঠানো হলো না কেন, উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন, বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? আপনি মাইক্রো অবজারভার লাগান, কারোর কোনো আপত্তি নেই। তৃণমূল লড়তে জানে, তৃণমূল লড়ে নেবে, কিন্তু একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। প্রীতমের কাছে এখানেই আসবো যে সবচেয়ে কম পার্সেন্টেজ বাদ যাওয়ার খসড়া তালিকায় সেটা বাংলায়, তাহলে এখানেই কেন মাইক্রো অবজার্ভার? একদম ঠিক বলে দিদি। তার কারণ হচ্ছে আমরা এই মমতা ব্যানার্জি যখন বিরোধী দল নেত্রী ছিলেন তখন ওই যে একটু আগে কৃষ্ণ বলছিল কোথায় ওই তালিকা মমতা ব্যানার্জির কাছে আছে, খুঁজে দেখুন, ওনার কাছেই আছে, আইপ্যাককে দিয়েছে হয়তো। সেগুলো ওই 1.5 কোটি ভোটার বাংলাদেশ থেকে এসে ভোটার হয়ে গেছে, মমতা ব্যানার্জি থেকে প্রথম জানতে পেরেছিলাম, তালিকাটা ওখানে আছে, সেই জন্য এখানে মাইক্রো অবজারভার। এখানে এত ইন্টেন্সিভভাবে দেখছে, তার কারণ এখানের নেত্রী এবং নেতারা বলছেন ইলেকশন কমিশনকে বেঁধে রাখবেন, ইলেকশন কমিশনকে ঘেরাও করবেন, ইলেকশন কমিশনকে যা ইচ্ছে তাই করবেন। বা এখানকার নেতারা বলছেন এখানকার নেতারা মুরুগান, আমরা সবাই জানি, তোমাদেরকে আমরা দেখেছি কিনা জানি না, কিন্তু ওই ফলতাতে ওই অভিষেক ব্যানার্জির শুধু আমরা শো করেছি তাই ওকে থ্যাংক ইউ। তো অভিষেক ব্যানার্জির লোকসভার এলাকা সেই আবার ফলতা, যেখানে ওই বাবুর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহানের মতো ওদের সব সাগরেদ আছে, ওখানে একটা জাহাঙ্গীর আছে। সেই জাহাঙ্গীরের এলাকাতে গিয়ে এই মুরুগনকে আজকে মানে ওখানে গিয়ে এই কনস্টিটিউশন মেনে যে কাজটা করা হয় সেখানে বাধা দেওয়া হয়েছে, সেই জন্য এখানকার মাইক্রো অবজারভার। এখানে এই কয়েকদিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন তা আপনার রেতে ইন্ডোরে যে প্রায় ভবানীপুরেও প্রচুর লোকজনকে ঢুকিয়ে দিয়েছে। এর আগে বলতেন এই তোমার মনে আছে কিনা জানি না, রাজ্যপাল রাজভবনে এসে বলেছিলেন উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে ভবানীপুরে 46,000-এর মতো আজকে অবৈধ ভোটাররা আছে। ঠিক এখানে মোটামুটি 47,000 কি 48,000 অবৈধ ভোটার ভবানীপুরে বেরিয়েছে। যে মমতা ব্যানার্জির জন্য যে উনি এত সুন্দর সুন্দর বলেছেন, সেই 1.5 কোটি ভোটারকে খোঁজার জন্য এখানে মাইক্রো অবজারভার লাগিয়েছে। মমতা ব্যানার্জি যেরকম বলেছে যে এত লোক এসে ভোটার হয়ে গেছে, আজকে দাদা একটু শুনি সুকান্ত মজুমদার কি বলছেন। সুকান্ত মজুমদার কি বলছেন মাইক্রো অবজারভার নিয়ে? বাংলায় এই জন্য পাঠানো হচ্ছে কারণ বাংলায় এই কম নাম বাদ গেছে। তার কারণটা হচ্ছে আমাদের কাছে বহু উদাহরণ আছে যার মেয়ে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, শ্বশুর বাড়ি চলে গেছে, তার নাম বাদ দিতে দেয়নি, লেট লিখতে দেয়নি বিএলও। তৃণমূল কংগ্রেসের সাথে থাকা বিএলওর সাথে থাকা BLA-2 সে বাধ্য করেছে বিএলওকে যে লেট যে ব্যক্তি বাড়ির লোককে বলেছে লেট লিখবেন না এবং নামও কাটবেন না। বহু এই ধরনের উদাহরণ আছে, আসবে সামনে দিন দেখাবো আপনাদের। কৃষাণু, তাহলে এই প্রশ্নের উত্তর সুকান্ত মজুমদার দিচ্ছেন এবং সুকান্ত মজুমদার বলছেন যে তৃণমূল কংগ্রেসের যে BLA-2 তারা বিএলওদের ওপর এরকমভাবে ভয় দেখিয়ে প্রভাব খাটিয়েছেন যে লেট লিখতে পারবে না, নাম কাটতে পারবে না, কেউ মারা গেলে, কেউ স্থানান্তরিত হয়েছেন বিবাহ সূত্রে, সেখানে নাম কাটতে দেন না। তাহলে প্রথম কথা, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা করেছিলেন মানে ভারতের নির্বাচন কমিশনকে, বিজেপিকে করেন, বিজেপিকে করেন। উত্তরটা বিজেপি কেন দিচ্ছে? প্রশ্নটা তো বিজেপির কাছে ছিল না। দুই হচ্ছে যে
দিদি আমাদের বিএলও বাদ দিয়েছে, কেউ দেয়নি, ইচ্ছা অনিচ্ছা। আরে বাবা, আসল চিহ্নিত করার কথা ছিল রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি, তার হাকিমপুর, তালিকাটা একটু দিয়ে দিন না। হাকিমপুর border, এক, ভুলে দুই গেছে, হচ্ছে না, ভুলে গেছে ভাই, ভুলে তোমাকে গেছে। আটকাইনি, আচ্ছা, শুনে নাও। sorry, sorry, হ্যাঁ। এখন বলো, ব্যাপারটা বলো, হচ্ছে যে হাকিমপুর বর্ডারেও বিএসএফ তথ্য দিয়েছে 2500 থেকে 3500, লাখে লাখে কোটি কোটি বাংলাদেশি রোহিঙ্গা কোথায় গেল? তার জন্যই তথ্য micro চাইছি। observer, আটকাবো। এবং আমি আবার বলছি যে মাইক্রো অবজারভার আমাদের কোনো আহ্বান নেই, আরো মাইক্রোর পরে যদি কোনো মাইক্রো মিনি অবজারভার যদি থাকে তাকেও লাগিয়ে দিই। কিন্তু কথাটা হচ্ছে, এটা কি বিজেপির ইচ্ছা মতো কমিশন চলছে, নাকি ভারতবর্ষের সংবিধান এবং আইন মোতাবেক কনস্টিটিউশন চলছে? কোনো একটা নিয়ম থাকবে তো, তালিকা থাকবে তো। যেই সব রাজ্যতে বেশি ভুয়ো, বেশি দিজেন্দা ধরা পড়েছেন, যেমন গুজরাট, যেমন উত্তরপ্রদেশ, সেই সব রাজ্যতে মাইক্রোর প্রয়োজন পড়ছে না। তাহলে কোনো নিয়ম মেনে হচ্ছে, সংবিধান মেনে হচ্ছে, নাকি বিজেপির খেয়াল খুশি মতো জ্ঞানেশ কুমার সেটাকে মানে ভালো আমি আসবো বৃত্তের এই মতো প্রসঙ্গে কাজ একটু, করছে। আমি- এবং শেষে বলে দিই, তুমি একটা খুব প্রাসঙ্গিক কথা চন্দনদাকে জিজ্ঞেস করছিল। আচ্ছা, বিহারে এনিউমারেশন ফর্ম আমরা জানি দুটো পাতা হয়, একটা বিএলওর কাছে জমা পড়বে, একটা বিএলও সই করে আমার কাছে দেবে, আমার কাছে প্রমাণ হিসেবে থাকবে। আজকের দিনে প্রতিষ্ঠিত যে বিহারে এনিউমারেশন ফর্ম এক পাতা দেওয়া হয়েছিল, কোনো মানুষের কাছে রিসিভ কপি দেওয়া হয়নি। এমনকি উত্তরপ্রদেশেও সেই পন্থায় চয় করছে, গরিব প্রান্তিক মানুষরা, মতুয়া নমশূদ্র যেভাবে বাদ পড়ার চেষ্টা করা হচ্ছে এখানে, আবার, ওখানেও গরিব আবার, মানুষরা এবার ওই আসতে কারণেই হবে, বাদ ঢুকতে হবে, পড়েছে। ঢুকতে হবে। এবং আমার ভুল নির্দেশে কথা বলে বারবার থাকবে, বাঙালিদের বিপদে ফেলানোর জন্য নির্বাচন ঢুকতে হবে। কমিশনকে বাঙালিদের প্রশ্ন করলে বিপদে BJP ফেলানোর কেন জন্য ঢুকতে হবে। নির্বাচন এর আগে কমিশন দেখবে না। মতুয়াদের আবার বলেছিল, বলুন, আপনারা সবাই 1 নাগরিক, কেউ নাগরিকত্ব 36 লাখ অ্যাপ্লাই করবেন না, এই এখন বলছে না অ্যাপ্লাই করুন, উপনীত কেন হওয়ার বললেন না? পন্থাটা এই কি? মিথ্যাবাদী, কোনো মমতা বিজ্ঞান- ব্যানার্জি মিথ্যাবাদী, বিজ্ঞান মমতা তত্ত্ব ব্যানার্জি করতে ভাইপো হবে তো। মিথ্যাবাদী, মমতা ব্যানার্জি ছিল হলো, ছিল হলো। আমি মিথ্যাবাদী, বলে আবার দিই, মিথ্যাবাদী। আরে পরে বলবে, মানুষ বিচার করে আরে দিয়েছে। ভাই, তোমার আমি আসবো, দুজনের কাছেই আসবো, দুজনের কাছেই আসবো, দিদি, আমাকে দুজনের বলো, কাছেই আসবো, এক বিহারে সেকেন্ড। ইন্ডিজেনিয়াস ঘুমিয়ে পড়ে আছে, হলো যে কি করে? কথাটা সেটা বলুন। ওখানে যে দুজনের election কাছে কমিশন আসবো, বলছে, এক সেকেন্ড। তার আগে একটু দেখা যাচ্ছে ভোটার খসড়া তালিকা প্রকাশের পর শুনানি পর্ব শুরু হলো, রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে শুনানি, কিন্তু তা নিয়েও রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। দেখুন, কোন জাদুকাঠির বেসিসে যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি, যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো, 29 জন আত্মহত্যা করলো। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে, একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড এবং যা যা ডকুমেন্ট। তৃণমূল আর কমিশনের সংঘাত আবহে শুরু হলো শুনানি প্রক্রিয়া। রাজ্য জুড়ে 3,234টি কেন্দ্রে এদিন শুনানি শুরু হয়েছে। প্রায় 32 লক্ষ আনম্যাপড ভোটারকে এর জন্য প্রথমে ডাকা হচ্ছে। এরপর ধাপে ধাপে আরো কতজনকে ডাকা হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, খসড়া তালিকায় যে 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে তা ওয়েবসাইটে প্রকাশ করা হোক। সিও অফিসে দেখা করে এদিন তৃণমূলের অভিযোগ, ইয়ারোদের ক্ষমতা কারা হচ্ছে, বিএলও অ্যাপেই ত্রুটি রয়েছে, আইনকে কোনো মান্যতাই দিচ্ছে না কমিশন। যেভাবে এই প্রক্রিয়া এগোচ্ছে তাতে ভোটারদের মনে ভয় ধরছে বলে দিল্লিকে তোপ দাগেন চন্দ্রিমা ভট্টাচার্য। ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে 2 কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে, সেই 2 কোটির দিকে লক্ষ্য রেখে এই 58 লক্ষ হলো একবার, তারপরে এই ধরনের ডিসপোজাল করে 1,34,00,000 না 36 লক্ষ সেটাও হবে। ওসব চলবে না, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না। এক ধাপ এগিয়ে অরূপ বিশ্বাস অভিযোগ করেন, কমিশন বিজেপির বি টিম, কে ভোটার হবে তারাই ঠিক করে দিতে চাইছে। বিজেপির টার্গেট পূরণের লক্ষ্যেই এগোতে চাইছে তারা। নির্বাচন অফিস তো নয়, এটা নির্বাচনী কার্যালয় নয়, এটা ইলেকশন অফিস নয়, এটা হচ্ছে পুরোপুরি বিজেপির অফিস। যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে যে টার্গেট, সেটাই ফুলফিল করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। এখানে এলে উনি বলছেন আমি কি করব, আমাকে ওখানে পাঠাতে হবে। তাহলে আপনি বসে আছেন কেন? তাহলে ইলেকশন কমিশনের দিল্লি থেকে লোক এখানে বসান যে প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবে।
14ই ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তার আগে জেলায় জেলায় আজ শুরু হয় শুনানি। কাগজপত্র খতিয়ে দেখতে ভোটারদের থেকে নথি নেন আধিকারিকরা। তবে এই শুনানি পর্বেই ডাক পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদারের পরিবার। 4 সদস্যকে নথি নিয়ে শুনানিতে হাজির থাকার নোটিশ দিয়েছে কমিশন। জানিয়ে কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ। তবে বিজেপির দাবি যা হচ্ছে সব নিয়ম মেনেই। কলকাতা টিভি। সৈকত, আমরা দেখলাম যে এই যে হিয়ারিং পর্ব শুরু হয়েছে তা নিয়েও প্রচুর বিভ্রান্তি রয়েছে, এবং যেটা কৃষাণুরা বলছে যে এমনকি নির্বাচিত জনপ্রতিনিধি, কাউন্সিলর থেকে শুরু করে সাংসদের ফ্যামিলি, কোথাও কাউন্সিলর তাকে জীবিতকে মৃত দেখানো হচ্ছে, কোথাও যে সাংসদের ফ্যামিলি মেম্বার যারা, তারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন। দেখুন, প্রথমত হচ্ছে সাংসদ জনপ্রতিনিধি যেই হোক না কেন সে তো আইনের ঊর্ধ্বে নয়। এই রাজ্যে যদি পঞ্চায়েত প্রধানের ক্ষেত্রে কোর্টের আইনি মামলা শেষে জানা যায় যে তিনি বাংলাদেশি হয়েও দিব্যি এখানে পঞ্চায়েত প্রধান হয়ে চালিয়ে দিয়েছেন, তাকে যদি 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল বসাতে পারে, তাহলে সমস্ত জনপ্রতিনিধি র্যাডারের আওতায় থাকা উচিত নির্বাচন কমিশনের, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয় হচ্ছে নির্বাচন কমিশন স্বচ্ছ নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা। যেদিন জ্ঞানেশ কুমারের রিক্রুটমেন্ট হয়, এই নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, সেই দিনই ঠিক হয়ে গেছিল যে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিজেপির কলের পুতুলে পরিণত হয়েছে। এবং সেই দিন পার্লামেন্টের ভেতরেই আমরা বিজেপি বিরোধী একটা বড় অংশের রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধভাবে এই নিয়োগের বিরোধিতা করেছিলাম। তৃণমূল কংগ্রেস সেই সময় নীরব ভূমিকা পালন করেছিল। এবং স্বাভাবিকভাবেই এসআইআর প্রক্রিয়া শুরুর সময় দিল্লিতে নির্বাচন কমিশন অভিযান বলুন কিংবা এসআইআর বিরোধী সমাবেশ বলুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় যে কথাগুলো বলছেন, তিনি তো মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্টের ভেতরে প্রতিবাদে ঝড় তুলুন। বিজেপি বিরোধী ইন্ডিয়া গঠবন্ধনের যা যা প্রতিবাদ কর্মসূচি, তাতে উনি নেতৃত্ব দিয়ে বিরোধিতার ভূমিকায় আসুন, তাহলে তো বুঝবো যে বিজেপি বিরোধিতায় কিন্তু সৎ ভূমিকা পালন করতে চান। না হলে মাঝখানে ইউসুফ পাঠান পাঠিয়ে দেবো, T20-র মতো করে একটু ফোকাস নাড়িয়ে দেবো, তারপর শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়ে দেবো, তারপর বিহারের বিজেপি জিতলে শত্রুঘ্ন সিনহা খুব সংক্ষেপে কৃষাণু রেসপন্স পাঠাবো, এটাও তোমরা ঠিক করে দেবে। একদম না, ইন্ডিয়া জোট ঠিক করবে। তোমরা শুভেন্দুকে আমরা দলীয়ভাবে কোথায় কাকে পাঠাবো এটা দলের প্রেরোগেটিভ। এটা কিভাবে বলছো? এটা গণতান্ত্রিক কথা বলো। এখন এই স্বৈরতান্ত্রিক সরকার চালিয়ে 34 বছর, তোমাদের মানসিকতাটা স্বৈরতান্ত্রিক হয়ে গেছে। আমি বলছি মৌপিয়াদি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই শুনানি প্রক্রিয়া চলাকালীন যদি তথ্য প্রমাণ সঠিকভাবে কেউ জমা দিতে না পারে, তাহলে তারপর খসড়া তালিকার পর আমরা ঘোষিতভাবে বামপন্থীরা, কংগ্রেসও এই অবস্থান নিয়েছে, তৃণমূলও আগে প্রথমের দিকে এই কথা বলতো যে একজনও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। তাহলে এখন থেকেই যে যুদ্ধের পরিবেশ তৈরি করে দিয়ে, তাহলে কি কোথাও ভুয়ো ভোটারদের বাঁচিয়ে রাখার একটা চাপ তৈরি হচ্ছে, নাকি বাইনারি তৈরি করবার চেষ্টা হচ্ছে? আমি বলছি বিহারে, তুমি এই যে একটা কথা বললে না, বিহার কেন আমরা পারিনি, কারণ পারিনি বিহারে আমরা সরকারে নই। এখানে ভিডিও এখানে তৃণমূল কংগ্রেস ভিডিও অফিসগুলোতে আই প্যাকেট ছেলেদের বসিয়ে সমস্ত ডকুমেন্টেশন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে দলীয় জায়গায় নামিয়েছে। আগামী দিনে ফেব্রুয়ারি 14 তারিখের পর দেখার যে বৈধ ভোটারদের নিয়ে তৃণমূল কতটা রাস্তায় থাকে আর আমরা কতটা রাস্তায় থাকি। তোমাদের কেউ এখনই দেখতে পাচ্ছে না। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে ম্যাপিং এর কথা বলা হচ্ছে না, এটা তো একটা বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে হয়েছে। ম্যাপিং এর অনেকগুলো বিন্দু আছে, তার মধ্যে একটা বিন্দু হচ্ছে যেটা স্বরাষ্ট্র দপ্তর বা আমাদের ফরেন অফিস থেকে পাওয়া গেছে, যারা পাসপোর্ট হোল্ডার তাদেরকে নির্বাচন কমিশন সরাসরি এই মানে খসড়া তালিকার মধ্যে ঢুকিয়ে দিতে পারে, কারণ কি তারা বৈধ নাগরিক প্রমাণিত, তারা পাসপোর্ট হোল্ড করছে। পাসপোর্ট হোল্ডাররা যখন খসড়া তালিকাতে নাম বাদ যাচ্ছে, যেরকম 2-3টে উদাহরণ তুমি দেখালে, তখন এটা প্রমাণিত তো যে আজকে নির্বাচন কমিশন যেভাবে 1,36,00,000-এর কোনো ডিটেলস দিতে পারছে না, তারা সরকারিভাবে স্বীকার করতে পারছে না যে সত্যি তারা এটাকে ডাউটফুলের মধ্যে রেখেছেন, ডাউটফুল ভোটারে রেখেছেন, ঠিক সেইভাবে এটার কোনো যুক্তি নেই, কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এরা যা ইচ্ছা তাই করছে বিজেপির ইচ্ছা মতো। যেইভাবে নির্বাচন কমিশনকে আমার নেতা প্রশ্ন করছেন, ও জবাব দিচ্ছে। প্রীতমের কাছে যাওয়ার আগে চন্দনদার কাছে আসবো। চন্দনদা, একেবারে শুরুতে তোমাকে যেটা বলেছিলাম সেই অবস্থানে আবার ফিরে আসছি, মানে ইটস কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে যে ইট ইজ লার্নিং এক্সপিরিয়েন্স। আমি তোমাকে কেন বলি, দেখো বেশ কয়েকটা প্রশ্ন উঠে এলো, যে প্রশ্ন
প্রশ্নতে আনপ্রিপেয়ার্ডনেস, যেটা ইলেকশন কমিশনের এটা বারবার প্রমাণিত হয়েছে। আমরা শুরু থেকে যে দাবিটা ইভেন বিহারের ক্ষেত্রেও করেছিলাম, টাইম স্প্যান কখনো হতে পারে না 1 মাস, এই এত বড় একটা কর্মযজ্ঞে। এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি তারা এক্সটেন্ড করেছেন টাইম, এবং তাতে প্রমাণ হয়েছে যে তাদের ইকুইপমেন্ট রেডি ছিল না এবং তারা ভুল করতে পারেন, এমন একটা পারসেপশন তৈরি হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আজকে তুমি যতগুলো খসড়া তালিকাতে যে ভুল ভ্রান্তিগুলো দেখছো, ইলেকশন কমিশন মাইক্রো অবজারভার পশ্চিমবাংলার জন্য সিলেক্ট করে একটা জিনিস প্রমাণ করেছেন যে মাইক্রো অবজারভার কেন্দ্রীয় সরকারের, অর্থাৎ কোথাও জানি একটা নির্দিষ্ট টানা পড়েন তাদের মধ্যে আছে। এবং আমরা যখন বিরোধী দলনেতাকে 1,20,00,000 অলরেডি হিসেবটা ইসিআই এর মতো বলে দিতে পারেন, সেখানে একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা তখনও প্রশ্ন তুলেছি, এখনও বলছি, ইসিআই এর সাথে কি গাঠবন্ধন আছে নাকি? যদি নাও থাকে তাহলে ইসিআই এর কি কর্তব্য যেন তেন প্রকারের একটা ফিগারে নিয়ে যাওয়া? যদি তা না হয় তাহলে ইসিআই যে এখনো স্বচ্ছ নয় সেটা বারবার প্রমাণ করছে। কারণ ইসিআই কে প্রমাণ করতে হবে যে ব্যালেন্স, যে 12টা রাজ্যে হচ্ছে এসআইআর। তৃণমূল তো বলছে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা রিলিজের দাবি নিয়ে এক্স্যাক্টলি তারা নির্বাচন কমিশনের অফিসে যাবেন। শিওর। নির্বাচন কমিশনের অফিসে গিয়ে তারা ডেডলাইন বেঁধে দেবেন। যদি এই ডেটা লিস্ট সেটা রিলিজ না হয় তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। দ্যাট ইজ দেয়ার প্রোগ্রাম। আমি এখানে বলতে পারি না ওরা মুভমেন্ট কিভাবে করবেন, ঠিক যেমনভাবে কাকে ওরা নমিনেশন দেবেন। কিন্তু একটা জিনিস হচ্ছে, মূল কি প্রজেক্টটা তৈরি হলো, এই প্রজেক্টটা তৈরি হলো এখানে যে আজকে যে কারণগুলোকে ইলেকশন কমিশনকে আমরা বিদ্ধ করছি, প্রতিটা কারণ কিন্তু সেফগার্ড হিসেবে এগিয়ে আসছে বিজেপি। তুমি দেখো, ভেরি ইন্টারেস্টিং, শুরুতেই বলে দেয় আমরা তো ইসিআইয়ের মুখপাত্র নয়, নির্বাচন কমিশনের মুখপাত্র নয়, কিন্তু তুমি যাদের যাদের যেভাবে যে ভাষায় যে পরিধিতে কথাগুলো বলে, প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সে যে কথা বলে, ব্যাপারটা তাই মেলে, এটাই তো মেলে। আমি সেই কথাই বলছি। পুরো এসআইআর প্রক্রিয়া হিন্দি মিথ্যা জনতা কথা বলছে, বলছে, মে মাসের মধ্যে ভোট না হলে রাষ্ট্রপতি শাসন, ওটাই তো শুনে চলতে দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির এজেন্ডায় চলছে, জানুয়ারি থেকে নির্বাচন কেটে দেয়, তাহলে এসআইআর বন্ধ হলে রাষ্ট্রপতি শাসন। বিজেপি তো ওটাই চায় যে রাষ্ট্রপতি শাসন ভোট করাতে। তুমি উপনীত তোমার তো কোনো বিধায়ক নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক কি করে? বিধায়ক থেকে এসআইআর আটকাতে পেরেছো, বিধায়ক রেখে ওয়াকআপ আটকাতে পেরেছো, বিধায়ক রেখে বিধায়ক রেখে বিজেপির বরাদ্দ আটকাতে পেরেছো, বিধায়ক রেখে সরকার রেখে মোহন ভাগবত আটকাতে পেরেছো। মুসলমান খুন হচ্ছে, হিন্দু মুসলমানের দাঙ্গা হচ্ছে, তোমরা কি করছো? সবাই সর্বদলীয় আলোচনা করেছো, তোমরা ঘেরাও করে মোহন ভাগবতকে ওরা কেরালার মাটিতে আটকাতে পেরেছে। মোহন ভাগবত কেরালার মাটিতে সভা করে না, এই অযৌক্তিকর কথাবার্তা বলছে। মানে জানে, মানে ওরা জানে যে ভুল বলছে। মোহন ভাগবতকে ভারতের কোন আইনে ফুলের বুকে আর আম পাঠায় কেরালার মাটিতে তোমরা এখানে আরএসএস এর গুন্ডা হও, কেরালার বিজয় আরএসএস কোলে পিঠে বড় আরে বাবা, অমিত শাহ 5 বার কেন্দ্রকে পাঠিয়েছে। এক সেকেন্ড সৈকত থামতে বললে থামতে হবে, সৈকত থামতে বললে থামতে হবে, কৃষাণু থামতে বললে থামতে হবে। প্রীতম, আচ্ছা দিদি, এই যে বলছে না ইলেকশন কমিশন, আমরা দেখলাম কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে টুইট করেছে, সেই টুইটটাকে রিপোস্ট করে দিয়েছে ইলেকশন কমিশন। আমরা চিঠি দিয়ে জানিয়েছি, আরে কি করছেন, আপনারা তো রাজনৈতিক দলের পোস্টকে টুইট করতে পারেন না, প্রমাণিত সত্য। এই আমরা বারবার বলছি, কিন্তু আজি আফতাব সিনড্রোম এখনো ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশন আছে। সুতরাং আজকে প্রমাণিত সত্য, এই যে অভিষেক ব্যানার্জি থেকে সবাই এখানকার ইলেকশন পারচেজ করে দিয়েছে, আমার নিউজ পয়েন্ট, আমি এখান থেকে যে নিউজ পয়েন্টটা আমি নোটিস করলাম যে তোমরা চিঠি মানে তোমাদের ইনস্ট্রাকশনে সেই পোস্টটা তারা ডিলিট করে দিলেন। আমরা পোস্টের দিন আমরা বলেছি যে ইলেকশন কমিশন পোস্টটা কোনো রাজনৈতিক দলে পোস্টকে রিপোস্ট করতে পারে না। সেটা তো অনেক জায়গায় অনেক তোমার নিউজ চ্যানেলও দেখিয়েছি, তোমাকে না করি সে দুর্ভাগ্য সময় দাও, আমি তোমাকে খুলে নিউজে দেখিয়ে দিচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে যে প্রমাণিত সত্য হয়ে গেল। এর আগে বারবার বললাম যে রাজীবা সিনহার মতো আজিজ আফতাব এখানকার মমতা ব্যানার্জি পেটুয়া ছিল, যেহেতু ওখানকার এমপ্লয়িগুলো স্টেট গভর্নমেন্টে দিতে হয়, ওই স্টেট গভর্নমেন্ট ঢুকিয়ে দিয়েছে। সেই জন্যই আজকে ইলেকশন কমিশন ভেবেছে যেখানে থাকাটা সেফ হবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রিমাইসেসে, পোর্টের প্রিমাইসেসে ইলেকশন কমিশন চলে যাচ্ছে।
একমাত্র এই জন্যই, এই সমস্ত কারণের জন্য এখানে মাইক্রো অবজারভার আসছে। তার কারণ হচ্ছে এখানে এই যে কনস্টিটিউশনটা দেখানোর জন্য না, এর কনস্টিটিউশন মেনে কোনো কাজ হয় না, কনস্টিটিউশন মেনে কোনো কাজ হয় না, কনস্টিটিউশন রাহুল গান্ধীর মতো সাদা কনস্টিটিউশন এরা বলেছিল রাহুল গান্ধীর হাতে এটা জারি করছে। মুশকিলটা হচ্ছে মুশকিল হচ্ছে এই যে পুরো ইন্ডিজো তুমি আমার কথা বলো, আর সেকুলার আমাদের ডিএনএ আছে, তুমি সেকুলার শিখো না, তুমি সেকুলার শিখো না, মরিচ চাপিতে খুন করেছে হিন্দুদের, তুমি সেকুলার শিখো না, মরিচ চাপিতে খুন করেছে হিন্দুদের, তুমি সেকুলার শিখো না। আরে এক সেকেন্ড, আমি একটু শোনাই যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস 2রা জানুয়ারি থেকে নতুন ক্যাম্পেইন শুরু করছে এবং যতই করো যে 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 স্লোগান, সেই স্লোগানও তিনি উল্লেখ করেছেন এবং যে যার প্রথম লাইনটা হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু শোনাবো। 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। এবং সে কারণে আমরা যে ক্যাম্পেইনটা আজকে যার শুভ সূচনার কারণে আপনাদের সবাইকে ডেকেছি, যে এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো, এদের যত টাকা, এজেন্সি, ক্ষমতা, ইলেকশন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্যারামিলিটারি ফোর্স, এসআইআর, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, মিডিয়া, টাকা যত কিছু আছে আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। যান 100 বার যান, যুক্তি নিয়ে যাবেন, রাজনৈতিক কথাবার্তা বলবেন না, যুক্তি বলুন যে নির্বাচন কমিশনের পদ্ধতিতে এখানে ভুল আছে, এটাকে সংশোধন করা প্রয়োজন, যুক্তি দিয়ে প্রমাণ করুন। কোনো যুক্তি নেই। 2রা জানুয়ারি থেকে বিজেপি আর এসআর বিরুদ্ধে তৃণমূল পথে নামবে। এটা সুকান্ত মজুমদার বলেছিলেন যে এটা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এনিওয়ে আমি প্রীতমের কাছে আসবো। যতই করো হামলা আবার জিতবে বাংলা, অর্থাৎ এখানে একদম সরাসরি যে ন্যারেটিভটা সেট করা হচ্ছে যে বিজেপি বাংলা বিরোধী, যেটা বহুদিন তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছে, সেখানে দাঁড়িয়ে সরাসরি বাংলা, তৃণমূল কংগ্রেস না বাংলা। প্রথম কথা হচ্ছে যেই বাংলায় যেই তৃণমূলীরা রবীন্দ্রনাথকে পুড়িয়ে দেয়, রবীন্দ্রনাথ ছবি পুড়িয়ে দেয় সরি, তো সেখানটা বাঙালিকে নিয়ে কথা বলে। যেই বাংলায় ওই লর্ডসের মোড়ে আমার পাশে দেখেছি, সেখানে গরিব বাঙালিরা কিছু দোকান টোকান করে খাচ্ছিল, সেখানে 40 বছর ধরে খাচ্ছিল দিদি, তুমি গেলে দেখতে পাবে, তোমার বাড়ি দিয়ে ওখানে যেতে হয় গাড়ি চালিয়ে, ওখানে ভেঙে চুরে সব বাঙালিকে উঠিয়ে তাড়িয়ে দিয়েছে। তারা বাঙালির কথা বলে, এরা এই বাঙালির কথা bole বাঙালিকে সবচেয়ে বেশি বিপদে ফেলছে। তার কারণে যে মিথ্যা কথা বলে এই মতুয়ারাও তো বাঙালি, তারাও তোমার তাদেরকে নাগরিকত্ব করতে দেয়নি। এই তোমার মিথ্যা কথা বলে উনি বলেছেন যে কেউ এসআইআর করবে না, এই বাঙালিদের ইনস্টিটিউশনের বিরুদ্ধে আর্মি, পুলিশ, তোমার আর্মি, তারপর তোমার তার বিরুদ্ধে লড়ে দিয়েছে। বাঙালিদের সবচেয়ে বেশি বদনাম করেছে এই মমতা ব্যানার্জি। মানে বিজেপির বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ওই লাইনেই হাঁটছেন, তৃণমূলের বিরোধিতা করা মানে বাংলার বিরোধিতা করা। এরা দেশ, ভারত, বাংলা এই সেন্টিমেন্ট নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করবে, মাঝখান থেকে দেশ রাজ্য উধাও হয়ে যাবে, লুট হয়ে যাবে। একটা জিনিস এখানে পরিষ্কার, আমি তোমাকে আবারও বলি যে যখন এই ধরনের আলোচনা হচ্ছে এখানে পরিষ্কারভাবে যতই করো হামলা কি লড়ে নেবে বাংলা। এখন প্রশ্নটা হচ্ছে এই লড়াইয়ের ক্ষেত্রে এটা দেখতে হবে যে এই তুতু ম্যামের খেলাটা হচ্ছে কিনা। তার কারণ আমরা উপনীত হচ্ছে একটি জায়গাতে, বহুবার এটাকে বহুভাবে ক্লাসিফাই করা হয়েছে, কিন্তু একটা জায়গায় তো বুঝতে হবে, সেটা হচ্ছে যে যখনই স্পেস আপ করা হচ্ছে তখন সব থেকে বড় কারণটাই চলে আসছে কিছু ইস্যুস, যে ইস্যুসগুলো মেরুকরণের মতো আরেকটা ইস্যু, মেরুকরণের মতো আরেকটা ইস্যু। বাংলা মানে তো বিরোধীরাও, বাংলা মানে তো সৈকতরাও, বাংলা মানে তো প্রীতমরাও, বাংলা মানে তো চন্দন দারাও, বাংলা মানে তো নওশাদ সিদ্দিকীরাও। তারাও নিজের স্লোগানে বাংলা অ্যাড করুন। আমরা কি বলেছি অ্যাড করতে পারবেন না, আমরাই শুধু অ্যাড করব? তারা বলুক না, বিজেপি বলুক না, বিজেপি বলুক না যে বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট নয়, সুকান্ত মজুমদার মিথ্যে কথা বলেছিলেন, বলুক, প্রীতম বলুক। আজকে বলুক না যে রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন না, আমাদের নেতাকে আমরা বহিষ্কার করলাম, বলে দেখাক।
বহিষ্কার করে দেখা। আজকে বলুন না, বাংলা একটা ভাষা, অমিত মালব্যকে সাসপেন্ড করলাম, অমিত মালব্যকে শাস্তি দিলাম, জেলে পুরলাম, বাংলা কোনো 10 ভাষা সেকেন্ডে নয় উত্তর নেব, বলেছিল। প্রীতম। এটা বলেনি তো। দিনের শেষে আবার আমি বলবো, আবার 10 বার বলবো যে রাজ্যপাল থেকে শুরু রোহিঙ্গা করে, এবং উপরাষ্ট্রপতি বাংলাদেশি থেকে শুরু করে, অনুপ্রবেশকারীরা কোথায় রাষ্ট্রপতি গেল? থেকে শুরু করে তাদের যেভাবে করে বলেছেন তার জন্য কোন করে সাসপেন্ড করেছেন। আজকে যার জন্য বাঙালির মাথা হেড হয়ে গেল, সে অরূপ বিশ্বাসকে সাসপেন্ড কেন, বরখাস্ত করে দেওয়া উচিত, পাড়ায় জেলে পাড়ায় পাওয়া উচিত। রোহিঙ্গাদের ওনাকে কথা। নিয়ে আবার চলে এসেছেন ওই অরূপ বিশ্বাস, যার জন্য যে বেশি লাভ কাণ্ড নেই, ঘটলো, বলে লাভ যার নেই। জন্য বাঙালি বাঙালির মাথা হও, হেড হয়ে বাঙালি গেল, হও। তাকে আবার নিয়ে সময় আজকে একদম শেষ। ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে? বসে ভোট আছেন। এগিয়ে আসছে ইতিমধ্যেই। অরূপ বিশ্বাসের মতো ভোটের বাঙালির দামামা পুরো কার্যত কলঙ্ক। বেজে গেল এবং একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে নতুন বছরের শুরু থেকেই তারা ক্যাম্পেইন শুরু করছেন, নতুন প্রচার শুরু করছেন, যার ঘোষণা আজকের প্রেস কনফারেন্স থেকে হলো। অন্যদিকে বছরের শেষেই 3 দিনের জন্য কলকাতা সফরে আসছেন অমিত শাহ। শেষ কবে তিনি 3 দিনের কলকাতা সফরে এসেছেন সেটা অন্তত এই মুহূর্তে স্মরণ করা যাচ্ছে না, সাম্প্রতিককালে তো আসেননি। বোঝাই যাচ্ছে যে নির্বাচনের দামামা বেজে গেছে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।